বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে 7,42,00,000। আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে, তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে। যতটুকু খবর পাচ্ছি আমরা, বিহারে 7,42,00,000 ভোটার, আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে, বিহারে ভোটের সংখ্যা 7,45,00,000। তো 3 লক্ষ কোথা থেকে আসলো? শুধু 3 লক্ষ বেশি নয়, আর একটা বড় চুরি হয়েছে এখানে। যে অভিযোগটা এসছে, বিহারে 100 জনের মধ্যে মানে টোটাল ভোটারে 66.67 66.67% ভোট পুল হয়েছে, পড়েছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? 7,42,00,000 ভোটার ভোট দিয়েছে 7,45,00,000, আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে, পোল হয়েছে 66.67, মানে প্রায় 2.5 কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে। তাহলে এই 2.5 কোটি ভোটার কোথা থেকে আসলো? কোন কবর থেকে উঠলো? কোন শ্মশান থেকে উঠলো? কোথা থেকে আসলো? এর জবাব কিন্তু আমরা কি করব? আমরা যেমন আমাদের ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে, ভারতের নির্বাচন কমিশন, তার কাছ থেকেও আমরা চাইব এর জবাব আপনাকে দিতে হবে। কারণ আপনাকে আমরা রেখেছি সংবিধানের আর্টিকেল 324কে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের পাওয়ার, সেই পাওয়ারের তালে মিসইউজ হচ্ছে, পাওয়ারের ভুল ব্যবহার করা হচ্ছে। যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের, মাস্টার কাকে বলছি? নির্বাচন কমিশনকে, না নির্বাচন কমিশন। আর ছাত্র ভোটার আমরা বলছি। মাস্টার কোশ্চেন পাঠিয়েছে, আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম, তো যার উত্তর নেই এখানে উত্তর ছেড়ে দিলাম। কিন্তু মাস্টার যদি আমার উত্তরপত্র নিয়ে ছেড়কারি করে, মাস্টার যদি দু চোখে দেখে, রবিউলকে একটা চোখে দেখছে আর নওশাদকে আলাদা চোখে দেখছে, রাইনুরকে একটা চোখে দেখছে আর তৌফিককে আলাদা চোখে দেখছে, তাহলে কি হবে? ছেড়ে কথা বলা হবে না, কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে। তখন তো আমি চ্যালেঞ্জে যাব যে আমিও সঠিক উত্তর দিয়েছি, রবিউলও সঠিক উত্তর দিয়েছে, 10-এ রবিউলকে আপনি 10 দিলেন আর 10-এ আমাকে কেন 2 দিলেন? এর জন্য বা 10-এ আপনি আমাকে খাতা কেটে দিলেন। তার মানে কোনো বৈধ ভোটারের যদি অবৈধ পন্থা অবলম্বন করে, রাজনৈতিক চক্করে পড়ে, রাজনৈতিক কচলাকচলিতে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম কাটা যায়, কোনো ভাঙড়ের যে কোনো, সে তৃণমূলের নেতা হতে পারে, তৃণমূলের সমর্থক হতে পারে, ভাঙড়ে বিজেপিকে সে ভালোবেসে ভোট দিয়েছে, আইএসএফ এর চরম বিরুদ্ধে হোক বা আইএসএফ এর সমর্থক হোক, ভাঙড়ের যে কেউ হোক, ভাঙড়ের কোনো একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কাটে মাস্টার, তাহলে এই মাস্টারের বিরুদ্ধে ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করবে, কথা বলবে না। জানিয়ে যায় আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজানের নাম কি? একটু জোরে বলুন, একটু জোরে বলুন, আপনার বড় ভাইজানের নাম কি গো? বড় ভাইজান আমাকে বলে দিয়েছে, ঠিক যেভাবে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস, ঠিক যেভাবে ওবিসি সংরক্ষণ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই আইনকে চ্যালেঞ্জ করে যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিস, তুই তৈরি হ, উকিলদের সাথে কথা বল। যদি একটা পশ্চিমবাংলার, সে আমার নমশূদ্র হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার খ্রিস্টান হতে পারে, ঝাড়গ্রামের মানুষ হতে পারে, আপনার ফুরফুরা শরীফের মানুষ হতে পারে, ঠাকুরবাড়ির মানুষ হতে পারে, পশ্চিম ভাঙড় তো আছেই ওর মধ্যে, পশ্চিম বাংলার কোনো একটা মানুষের যদি বৈধ ভোটারের নাম কাটে, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। সে নির্দেশনা আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। ভয় পাওয়ার কিছু আছে? তাহলে আপনার নাম নেই, ভয় পাবেন না, কাগজটা রেডি রাখবেন। কিন্তু আমি আজকের দিনে আপনারা বলুন একটা কথা, আতঙ্কিত কোন জায়গায় হচ্ছেন? এই জায়গায় নামের বানান আর এই জায়গায় নামের বানান নেই, 4টে ডকুমেন্টসের 4টে নামের বানান। ভয় লাগছে তো একটু? 2019 সাল থেকে, সিএস সময় থেকে
আপনাদের কাছ থেকে আমরা দু ভাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি, আমরা শুনবো বাবু, তোমার কথা শুনবো, তোমার কথা শোনার জন্যই তো এসেছি আমি এখানে, ওই জন্য কাছে এসে গেছি। তোমার বড় প্রোগ্রাম করে নয়, ছোট প্রোগ্রাম করে তোমার কাছে এসেছি। তো বড় ভাই জানা আমরা কি বলেছিলাম, যে ডকুমেন্টসের নামের বানানগুলো ঠিক করে নাও, হয়েছে। আমি বলিনি দিই মন্দির বানানো রাজনীতির কাজ নাকি ওরা বানাচ্ছে। ও আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মের কাজ আপনি গুছিয়ে দিচ্ছেন, আর আমার নবী হয়ে একটা কথা বলতে পারছেন না। আর এর পরেও দেখুন এই কথা বলার পরে একদম মুনাফিক মুসলমানরা আমাকে দালাল বলবে, আর সেই শাসকের চাকরি করার জন্য পেরেছেন। হায় হায়, যা আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম। সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো, তুমি নবীর শাফাআত পাবে না, তুমি ঈমানদার নয়, তুমি জান্নাত পাবে না। কথা শেষ। আমি এতটুকু বুঝি যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয়, আপনি তার পক্ষে দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন, তাই তো নাকি? আজকে আমার নবী হয়ে যখন কেউ কথা বলার নেই, আমার নবী হয়ে যখন কারো মুখে দেখেছি, আমার নবীর জায়গা আছে না কেউ আমাদের, কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি, তোর পিছনে ঘুরি, তুই এই করিস, আর আমার রসুলের কিছু বলবি না? তুই সবার বেলায় তুই সবার বেলায় কথা বলিস, এবং সবচেয়ে বড় কথা আমার নবী হয়ে যদি বলতে নাও চাস, তুই বল 25 নম্বর ধারাকে অপমান করছে কেন্দ্র সরকার, সংবিধানের কথাটাই বল না। তাহলে আপনাদের ভাবতে হবে, আপনি কত আন্দোলন করবে, কখন বলবে তিন তালাক, কখন বলবে এই, কখন বলবে মসজিদ চলে যাবে, শুধু আমরা রাস্তাতেই নামে হয়ে হয়ে করি। একবারও ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই, যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে, সে যাতে আমাদের হয়ে কেস লড়ে, আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে, এই কথা আমরা একবারও ভাবছি না। সময় এসেছে, আবার যদি হয় ভাবো, না হয় মাদ্রাসা গুলো শেষ হয়ে যাবে। এই কথা বললাম, আপনাদের কি কারো কষ্ট হলো? আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন? আচ্ছা বলুন তো, কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ রসুলের উপরে আঘাত দেয়, আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না? আপনারা কি কাউকে আল্লাহ বলে মানে? কোন ব্যক্তিকে, কোন সরকারকে মানে? কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ। এটা সত্য বলেছে না ভুল বলেছে? এর জন্য ক্ষমা চেয়েছে। এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে, তারপরও যাকে আল্লাহ বললো তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না? আমার কথা মাঝে বুঝেছেন? একটা লোক চোর, জানার পরও তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন। একটা লোককে আল্লাহ বললো, সে চুপ রইল, তার মানে এটা ভালো লাগছে যে আমি আল্লাহ বলেছে।